মর্নিং। আগের দিন আমি চতুর্ভুজের শ্রেণী বিভাগটা তোমাদের ফটো পাঠিয়েছিলাম, তাই তো? তাহলে আজকে আমরা চতুর্ভুজগুলো, তোমরা এর আগেও পড়েছো যে অনেক রকম আমরা চতুর্ভুজ দেখেছি। আমি একদম যেভাবে তোমাদের লেখানো হয়েছে ঠিক সেইভাবে তোমাদের একে একে বোঝাবো যে চতুর্ভুজ কত প্রকার। তার আগে চতুর্ভুজ বোঝার আগে যেটা আমাদের আগে বুঝতে হবে সেটা হলো বহুভুজ। দেখো, প্রথমেই আমি এখানে লিখেছিলাম যে বহুভুজ, তাই তো? বলেছে কি, সরল রেখাংশ দিয়ে তৈরি যে বদ্ধ সমতলিক চিত্রে তিনটি বা তার বেশি সংখ্যক সরল রেখাংশ আছে তাকে বলা হয় বহুভুজ। তার মানে কি, ত্রিভুজ তিনটের বেশি বাহু থাকবে, তিনটে অথবা তিনটের বেশি বাহু। দেখো, তোমরা ত্রিভুজ করেছো, তাই তো? তাহলে ত্রিভুজ যখন করেছো তাহলে ত্রিভুজের কটা বাহু? ত্রিভুজ, ভুজ মানে হলো বাহু। আমাদের যেমন কটা ভুজ, দুটো হাত থাকে, তার মানে দুটো বাহু। তেমনি ত্রিভুজের কটা থাকে? তিনটে। তাহলে এটা কিন্তু একটা বহুভুজ। তাহলে চারটে যদি বাহু থাকে তাহলে সেটা হচ্ছে কি চতুর্ভুজ। যদি পাঁচটা বাহু থাকে তাহলে সেটা পঞ্চভুজ। যদি ছটা বাহু থাকে সেটা ষড়ভুজ। এই করে করে আমাদের সংখ্যাগুলো বাড়তে থাকে, বাহুর সংখ্যা বাড়ার সাথে সাথে। এগুলো সবই কিন্তু বহুভুজ। যে সরলরেখাংশ দিয়ে বহুভুজটি তৈরি হয়েছে সেই সরলরেখাংশগুলোকে বহুভুজের বাহু বলে, যেটা আমি বললাম। দুটি বাহুর ছেদ বিন্দুকে বহুভুজের শীর্ষবিন্দু বা কৌণিক বিন্দু বলা হয়। তোমরা ত্রিভুজের, যখন ত্রিভুজ আমরা লিখি বা ধরো আঁকলাম, তারপর আমরা নাম দিই কি এ বি সি। তাহলে এ বি সি যে জায়গাটা লিখলাম সেখানে একটা ছোট্ট কি হয়, শীর্ষবিন্দু আছে, বিন্দু আছে। এই বিন্দুকে বলা হয় শীর্ষবিন্দু। তাহলে আমি আগে প্রথমে আমার মনের মতো করে যা খুশি কয়েকটা বহুভুজ আঁকবো, যেটা পরে তোমরা খাতাতে তোমাদের মনের মতো করে বহুভুজ আঁকতে পারো। আমি দেখো, আমাকে কি বলেছে যে তিনটে বা তিনটের বেশি বাহু। তাহলে আমি এই একটা বাহু নিলাম, এই নিলাম, এই নিলাম। তাহলে আমি তিনটে বাহু নিলাম, তিনটে বাহু দিয়ে আমি এর নাম দিলাম এ। দেখো, এটা হচ্ছে শীর্ষবিন্দু, এটা আরেকটা শীর্ষবিন্দু বি, এটা আরেকটা শীর্ষবিন্দু সি। তাহলে এ বি সি হচ্ছে নাম জানি আমরা, যেহেতু তিনটে বাহু, কিন্তু এটাও একটা বহুভুজ। ঠিক আছে? তারপরে আছে চারটে দিয়ে আমি এইভাবে নিতে পারি। যা খুশি, আমার মনের মতো যা খুশি। ঠিক আছে? যত রকম হতে পারে এই চারটে বাহু। ঠিক আছে? এই যে শীর্ষবিন্দু এ বি সি ডি, এরকম নিলাম। আবার এইভাবেও নিতে পারি, এই নিলাম, এই নিলাম, এই নিলাম। এইরকম নিলাম। তাহলে এটাও কি, এটাও কিন্তু একটা, দেখেছো চারটে বাহু আছে কিন্তু এর, তাই তো? যেমন আমরা এটাকেও কিন্তু একটা চতুর্ভুজ বলতে পারি, এ বি সি ডি। ঠিক আছে? তাহলে আচ্ছা, এবার এটা তো গেল চারটে বাহু। এবার আমি পাঁচটা বাহু নিয়ে দেখি। একটা, যেদিকে খুশি যেমন এমন ভাবে করতে পারি। তিনটে হলো, এই চারটে, এই হলো পাঁচটা। ঠিক আছে? এ বি সি ডি ই। তাহলে আমার বাহু কোনগুলো? এ বি, বি সি, সি ডি, ডি ই, ই এ। তাই তো? পাঁচটা বাহু। আর
বিন্দু কটা, শীর্ষবিন্দু দেখো 5টা, যে কটা যতটা বাহু থাকে তার শীর্ষবিন্দু সংখ্যাও সে কটাই থাকে, এ বি সি ডি ই। ঠিক আছে, এবার আমি একটা ষড়ভুজ আঁকি, মানে 6টা ভুজ। 1 2 3 4 5 6। গুনে গুনে আমরা করব, এ বি সি ডি ই এফ। খেয়াল রাখবে নাম দেওয়ার সময় এখানে এ, এখানে বি, এখানে সি, এখানে ডি এরকম ভাবে হয় না, পর 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 হয়, নয় ক্লকওয়াইজ হবে নয় অ্যান্টি ক্লকওয়াইজ হবে, এটা মাথায় রাখবে। মানে ঘড়ির কাঁটা যেদিকে ঘুরে সেদিকে হতে পারে, অথবা ঘড়ির কাঁটা যেদিকে বিপরীত দিকেও হতে পারে, কিন্তু এখানে এ, এখানে বি, এখানে সি, এখানে ডি এইভাবে আমরা নাম দিই না, এটা নিয়ম নয়। ঠিক আছে, তাহলে এই হচ্ছে। এবার তারপরে তুমি 7টা দিয়ে 8টা দিয়ে এগুলো আঁকতেই পারো। এই হলো আমার চতুর্ভুজের বাহু অথবা ভুজ আর শীর্ষবিন্দু, এগুলো হচ্ছে সব বাহু বহুভুজের। ঠিক আছে, এবার তারপরে আমি যেটা দিয়েছি দেখো, কুব্জ বহুভুজ আর অকুব্জ বহুভুজ। বলছে যে বহুভুজের সব কর্ণগুলি সেই বহুভুজের ক্ষেত্রের ভেতরে থাকে। তার মানে কি, ধরো, তার মানে আগে জানতে হবে আমার কর্ণ কাকে বলা হয়। যদি আমি এই বিপরীত বিন্দুগুলোকে যুক্ত করি তাকে বলা হয় কর্ণ। তাহলে যে বাহু দ্বারা বিপরীত বিন্দুগুলোকে যুক্ত করা যায় তাকে বলা হয় কর্ণ। তাহলে বিপরীত বাহুগুলোকে দেখো যুক্ত করার উপায় কি, এই যে এটা বিপরীত বাহু, এ আর সি আমি যুক্ত করে দিলাম, বি আর ডি আমি যুক্ত করে দিলাম। ত্রিভুজের কিন্তু দেখো কোনো বিপরীত বাহু নেই, বি এর সাথে বিপরীত বিন্দু, বিপরীত বিন্দু নেই, কারণ বি এর সাথে এ একটা বাহু দ্বারা যুক্ত, বি এর সাথে সি একটা বাহু দ্বারা যুক্ত, এর কর্ণের সংখ্যা কিন্তু 0। ঠিক আছে, এবার কর্ণ কি করে মাপে সেটা আমি পরে আসছি, এই 0টাও আমরা বার করব। দেখো আমরা এখানে তাহলে এই যে আমি প্রথমেই কথাটা কি বললাম, কুব্জ বহুভুজ। কুব্জ বহুভুজ মানে কি, যাদের কর্ণটা তার ভেতরেই থাকে। ঠিক আছে, এবার দেখো তোমরা বুঝতে পারবে যখন আমি পরেরটা বলবো। দেখো এই যে এ আর সি, এটা বিপরীত দুটো বিন্দু, মানে কোনো একটা সরল রেখা দ্বারা এরা যুক্ত নয়। তাহলে আমি যদি যোগ করি, দেখো এটা বাইরে, কর্ণটা ক্ষেত্রটা কি হলো, বাইরে হলো, তাই তো, কর্ণটা এটার বাইরে হলো। তাহলে এই যে ভেতরে যেটা থাকছে সেটাকে বলা হচ্ছে কুব্জ বহুভুজ। দেখো এইগুলোরও কিন্তু ভেতরে থাকবে, দেখো এই যে আমি একটা কর্ণ দিয়ে দেখিয়ে দিচ্ছি, এগুলোর ভেতরে থাকছে। দেখো বিপরীত মানে একটা সরলরেখা দ্বারা যুক্ত না। দেখো আরো এরকম হতে পারে, আরো অনেক হবে, এর মধ্যেও কিন্তু তাই। দেখো এর সাথে এটা হতে পারে, এর সাথে এটা হবে, এগুলো কিন্তু সব কর্ণ। ঠিক আছে, শুধু এইটা দেখলাম বাইরে হলো, তাহলে ভেতরের ক্ষেত্রের ভেতরে যদি কর্ণ উৎপন্ন হয় তাকে বলা হয় কুব্জ বহুভুজ, আর যদি বাইরে উৎপন্ন হয় তাকে বলা হয় অকুব্জ। এই ব্যাপারটা ক্লিয়ার হয়েছে তো? তাহলে এই জিনিসটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে, যদি কোনো বহুভুজের কর্ণ সেই বহুভুজের ক্ষেত্রের ভেতরেই হয় বা ভেতরে থাকে তাকে বলা হয় কুব্জ বহুভুজ, আর যদি কোনো বহুভুজের কর্ণ ক্ষেত্রের বাইরে থাকে তাকে বলা হয় অকুব্জ বহুভুজ। ঠিক আছে, এবার আমরা নেক্সট যেটায় আসছি, যে কোনো বহুভুজের ঠিক পরপর অবস্থিত, আমি দেখো খাতায় লিখেছি যেটা, যে কোনো বহুভুজের ঠিক পরপর অবস্থিত নয় এমন দুটি শীর্ষবিন্দু যোগ করলে কর্ণ পাই। চতুর্ভুজের কর্ণের সংখ্যা 2, পঞ্চভুজের কর্ণের সংখ্যা 5, ত্রিভুজের কর্ণের সংখ্যা 0। আমি একটা স্টার মার্কস দিয়ে দিয়েছিলাম, তোমাদের এটা হয়তো থাকতেই পারে যে ত্রিভুজের কর্ণের সংখ্যা ড্যাশ। ঠিক আছে, এবার আমরা নেক্সট যেটা পড়বো সেটা হচ্ছে, যদি কোনো একটা বহুভুজের বাহুর সংখ্যা n হয়, তাহলে n তো একটা অ্যালফাবেট, তাই না? n মানে যা খুশি হতে পারে, n হলো n = 1 হতে পারে, n = 2। দেখো বহুভুজের ক্ষেত্রে 1 2টা হবে না, বহুভুজের ক্ষেত্রে n
যদি বাহুর সংখ্যা হয় তাহলে বহুভুজ কোথা থেকে শুরু হচ্ছে? ত্রিভুজ থেকে শুরু হচ্ছে। তার মানে n = কি হবে? 3। চতুর্ভুজের n = কত? 4। পঞ্চভুজের n = কত? 5। ষড়ভুজের n = কত? 6। এরকম করে করে চলবে, তাই তো? তাহলে যে বহুভুজের কর্ণের সংখ্যা আমরা কি করে বার করব? বলছে যদি বহুভুজের বাহু সংখ্যা n হয় তাহলে কর্ণের সংখ্যা n × n-3/2। এটা তোমাদের আমি লিখিয়ে দিয়েছি, তাই তো? n × n-2, n × n-3/2। তাহলে এবার আমি এক এক করে আসি। এই যে ত্রিভুজ, আমি আগেই কি বলেছি? কর্ণগত 0, কোনো বিপরীত কোনো শীর্ষবিন্দু নেই। তাহলে ত্রিভুজের ক্ষেত্রে ত্রিভুজের কর্ণের সংখ্যা কি হবে? n কত ত্রিভুজের? n হলো 3, তাই তো? বাহু 3, তাহলে n এর জায়গায় প্রথমে 3 বসাচ্ছি, আবার n এর জায়গায় 3 বসাচ্ছি, -3/2। তাহলে কত হচ্ছে? 3 × 0/2। এটা আর ক্যালকুলেশনের দরকার আছে? 0-র সাথে যে কোনো সংখ্যা গুণ করলে কত হয়? মানটা 0ই হয়। বেরোলো 0। আচ্ছা, এবার দেখো একটা চতুর্ভুজে আমি দেখিয়ে দিয়েছি দুটো বিপরীত বিন্দু আছে, তাহলে দুটো কর্ণ উৎপন্ন হয়েছে। এবার আমরা দেখব চতুর্ভুজের কটা হয়। n কত? 4, তাই তো? 4, তাহলে n এর জায়গায় 4 বসবে, এখানে 4 - 3/2, তাহলে কত হচ্ছে? 4 × 1/2 হলো দুটো। এবার হচ্ছে পঞ্চভুজ। পঞ্চভুজের n কত? 5, তাহলে আমি কি লিখবো? n মানে 5 - 3/2, তাহলে 5 × 2/2, 2 কেটে গেল। মানে পঞ্চভুজের, এটা পঞ্চভুজ, কর্ণ কত? 5। ঠিক এই করে করে আমরা সবকটা বার করব। আশা করি তোমরা পরেরগুলো করতে পারবে এবং আমি করিয়েও দিয়েছি। তাহলে আমি যদি এরকম একটা অঙ্ক দিই যে একটি বহুভুজের, এটা বোঝা গেল তো? তাহলে এইটা তোমরা একটু হোমওয়ার্ক করো তো, এটা আমি মন থেকে দিচ্ছি। হ্যাঁ, এই একটা হোমওয়ার্ক করে আমাকে পাঠিও। বহুভুজের বাহু সংখ্যা হলে কর্ণের সংখ্যা কত হবে? ঠিক আছে, এটা তোমরা আমাকে করে পাঠাবে। লিখে ফেলো, বহুভুজের বাহুর সংখ্যা 9 হলে কর্ণের সংখ্যা কত হবে? এটা কিন্তু আমি অঙ্কটা দিইনি ওই খাতার মধ্যে, তাই এটা এখানে করে ফেলো। এরপরে বলছে চতুর্ভুজ। চতুর্ভুজের 4টি বাহু, 4টি শীর্ষবিন্দু এবং 4টি কর্ণ, তাই না? চতুর্ভুজ এঁকে দিলাম।
চারটে বাহু বাহু দ্বারা গঠিত। আচ্ছা, তারপরে হচ্ছে কটা কর্ণ, এই মাত্র দেখলাম দুটো কর্ণ। আর শীর্ষবিন্দু কটা? চারটে, 1 2 3 4। আমি কি বলেছি? বাহু যে কটা থাকবে শীর্ষবিন্দুর সংখ্যা সেই কটাই থাকে। এরপরে আমরা তার মানে সংখ্যাটা কি? 4টি বাহু দ্বারা গঠিত সামতলিক চিত্রকে বলা হয় চতুর্ভুজ। এটা আমি লিখেছি। এরপরে দেখো আমরা যেটায় আসবো, তারপরে হচ্ছে ট্র্যাপিজিয়ামে আসবো। ট্র্যাপিজিয়াম কেমন? একটা ড্রয়িং যেটা একটা চতুর্ভুজ। এই ধরো তোমরা রেলগাড়ি দেখেছো তো, তাহলে রেলগাড়ির যে লাইনগুলো থাকে সেগুলো কি থাকে? সমান্তরাল থাকে, মানে মিশে যায়, ঠিক তো? তাহলে একটা দুটো বাহু, বিপরীত বাহু দুটো সমান্তরাল, আর দুটো বাহু অসমান্তরাল, এটাকে বলা হয় ট্র্যাপিজিয়াম। কি বলা হয়? ট্র্যাপিজিয়াম। এ বি সি ডি। তাহলে এটা একটা চতুর্ভুজ, যেহেতু চারটে বাহু। কি বলছে? যে চতুর্ভুজের দুটি বিপরীত বাহু সমান্তরাল এবং দুটো বাহু বিপরীত বাহু অসমান্তরাল, তাকে বলা হচ্ছে কি? ট্র্যাপিজিয়াম। এই দুটো বাহু সমান্তরাল এবং এই যে দুটো বাহু, এটা হচ্ছে তির্যক বাহু বলা হয়। কি বলা হয়? তির্যক বাহু। এবার এখানে কথা হচ্ছে, এই যদি তির্যক বাহু কোনটা? এবি একটা তির্যক বাহু আর সিডি একটা তির্যক বাহু। এবি বা সিডি বা ডিসি বললেই ভালো হয়, ডিসি আর একটা তির্যক বাহু, তাই তো? আর সমান্তরাল কোনটা? এবি আর বিসি। যদি এই দুটো তির্যক বাহু সমান হয়, তাহলে এই তির্যক বাহু দুটিকে বলা হয়, যদি তির্যক বাহু দুটি সমান হয় তাহলে এই ট্র্যাপিজিয়ামটাকে বলা হবে সমদ্বিবাহু ট্র্যাপিজিয়াম। খুব ভালো করে এগুলো করতে হবে, কারণ বড় হয়ে, অর্থাৎ তোমরা 9 10 গিয়ে অনেক সময় কিন্তু এগুলো বলতে পারো না, তাই এগুলো 7 থেকে খুব ভালো করে মুখস্থ করে নিতে হবে বা বুঝে নাও, ভালো করে বুঝে নাও, মুখস্থ না, ভালো করে এঁকে এঁকে বুঝলেই কিন্তু তোমরা বুঝতে পারবে। বোঝা গেল তাহলে ট্র্যাপিজিয়াম কি? যে চতুর্ভুজের একজোড়া বিপরীত বাহু সমান্তরাল এবং অন্য জোড়া বিপরীত বাহু অসমান্তরাল, তাকে বলা হয় ট্র্যাপিজিয়াম। এই অসমান্তরাল বাহুকে বলা হয় তির্যক বাহু। যদি তির্যক বাহুটা সমান হয় তাহলে বলা হবে সমদ্বিবাহু ট্র্যাপিজিয়াম। এরপরে দেখো সমদ্বিবাহু ট্র্যাপিজিয়ামের, এটা আমি বৈশিষ্ট্য বলে দিয়েছিলাম যে সমদ্বিবাহু ট্র্যাপিজিয়ামের সমান্তরাল কোণগুলোর পরিমাপ সমান হবে, আর কি কর্ণদ্বয়ের পরিমাপও সমান হবে। এই বৈশিষ্ট্যগুলো কিন্তু মনে রাখতে হবে। এরপরে আমি আসি সামান্তরিক। সামান্তরিক তোমরা অনেকেই জানো। সামান্তরিক কি বলছে? যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো পরস্পর সমান এবং সমান্তরাল। মানে কেমন? দেখো এগুলো কিন্তু সব চতুর্ভুজ, মানে সমান ও সমান্তরাল। এর সমান্তরাল আমি আরেকটা থাকি, মানে এই দুটো কখনোই মিশবে না। ঠিক এইখানেও এই সমান্তরাল আঁকলাম, ঠিক আছে? এ বি সি ডি। এখানে কি এ ডি সমান কার সাথে? বিসি এর সাথে। এই যে বিসি বাহু আর এডি বাহু সমান। আবার সমান্তরাল মানে কি? কোনোদিন মিশবে না এই দুটো বাহু। এডি, এটা হচ্ছে সমান্তরালের চিহ্ন হচ্ছে এইরকম, ঠিক আছে? এটা তো ইজ ইকুয়াল টু দিলাম, তো এটা লম্বালম্বি হবে। তার মানে একজোড়া বিপরীত বাহু সমান ও সমান্তরাল, তাহলে এটাও এই ক্ষেত্রে এটাও সমান। এবি ইজ ইকুয়াল টু বিসি, কমা এবি সমান্তরাল বিসি, ঠিক আছে? তাহলে এটাকে কি বলা হচ্ছে? সামান্তরিক হলো। এবার এখন যদি এটা আমি আঁকবো, এটাকে কি বলা হচ্ছে? আমরা সামান্তরিক বলবো। সামান্তরিক। এবার কথা হলো, ঠিক সামান্তরিকের তার মানে ধর্ম কি? এইটা হচ্ছে সামান্তরিকের ধর্ম, সমান এবং সমান্তরাল বিপরীত বাহু। তাহলে আমি যদি এরকম একটা আঁকি,
এই দেখো তো এটাও কি সমান্তরিক নয়? এবি এডি সমান্তরাল বিসি, আবার এই দুটো সমান, আবার এই দুটো বাহু সমান এবং সমান্তরাল, কিন্তু দেখতে গেলে এই একটা কোণ কত 90 ডিগ্রি। যদি এই কোণটা 90 ডিগ্রি, দেখতে গেলে সবকটা কোণই কিন্তু 90 ডিগ্রি হবে, ঠিক আছে? তাহলে এটাকে কি বলা হয়? দেখো দৈর্ঘ্য দুটো সমান, প্রস্থ দুটোও সমান, কিন্তু চারটে বাহুর পরিমাণ সমান নয়, ঠিক আছে? তাহলে যে সমান্তরাল মানে এটা একটা সমান্তরিক, তাহলে আমি বলতে পারি যে সমান্তরিকের একটি কোণ 90 ডিগ্রি তাকে বলা হয় আয়তক্ষেত্র। যে সমান্তরিকের একটি কোণ 90 ডিগ্রি, তোমাকে বলতে হবে না এখানে যে সবকটা কোণ, কারণ একটা কোণ 90 ডিগ্রি হলে অন্যগুলো আসবার সময় 90 ডিগ্রি হবে, না হলে তো সমান হবে না, তাই না? এটার সাথে এটা সমান হবে না। এই দুটো যদি আবার সমান হয় তাহলে এই দুটো বাহুও বিপরীত বাহুও সমান হবে। এবার এই অবধি হলো আয়তক্ষেত্র। এরপরে আমরা কি করেছিলাম? আয়তক্ষেত্রেরও কর্ণের দৈর্ঘ্য সমান, এগুলো মাথায় রাখতে হবে। আচ্ছা, এরপরে আমরা যেটা এঁকেছিলাম বর্গক্ষেত্র। এবার আমি আঁকছি কি সবকটা বাহুই আমি কি করছি সমান দিচ্ছি। আর কোণটাও কি করছি 90 ডিগ্রি নিচ্ছি, মানে আয়তক্ষেত্রটাকে আমি কি করছি এবার প্রস্থ দুটো এর সবার সাথে সমান করে দিচ্ছি। তাহলে দেখো তো, যে এবার আয়তক্ষেত্র দিয়ে আমি যদি বলি যে আয়তক্ষেত্রের প্রত্যেকটা বাহু সমান বা যে সমান্তরিকের চারটি বাহু সমান এবং একটি কোণ 90 ডিগ্রি তাকে বলা হয় কি বর্গক্ষেত্র, ঠিক আছে? এবার আসছি আমি রম্বস। রম্বসের কি পার্থক্য? যে চতুর্ভুজ বা যে সমান্তরিকের একজোড়া সন্নিহিত বাহুর দৈর্ঘ্য সমান, মানে কি? মানে আমি আয়তক্ষেত্রের মতোই কি করছি সবকটা বাহু সমান নিচ্ছি, সবকটা বাহু সমান, কিন্তু কোণটা 90 ডিগ্রি নয়, ঠিক আছে? কোণটা কি 90 ডিগ্রি নয়। আমরা বরফি খাই না, সেই বরফির মতো দেখতে, মানে চারটে বাহুই কি এ সমান, ঠিক আছে? এ বি সি ডি চারটে বাহুই সমান, এটাকে কি বলা হচ্ছে? কিন্তু কোণগুলো 90 ডিগ্রি নয়। এর সাথে পার্থক্য ওই একটাই যে চারটে বাহু কি, কিন্তু এরও কর্ণের দৈর্ঘ্য সমান, কিন্তু এর কর্ণের দৈর্ঘ্য সমান নয়, ঠিক আছে? তাহলে এই চারটে বাহু সমান কিন্তু কোণগুলো সমান নয়, একে বলা হচ্ছে রম্বস। কি বলা হচ্ছে? রম্বস। হলো। আরেকটা জিনিস তোমরা যেটা পাবে সেটা হচ্ছে কাইট। কাইট মানে কি? ঘুড়ি, তাই তো? তোমরা বাড়িতে যদি ঘুড়ি থাকে তাহলে একটু দেখো, ঘুড়ির পরপর যে দুটো, মানে এইটা আর এইটা, এটার দুটো বাহু সমান, মানে এখানে কি এবি আর এডি হচ্ছে সমান, আর এই দুটো বাহু কিন্তু একটু বড় থাকে, মানে সন্নিহিত বাহু উপরে সন্নিহিত দুটো সন্নিহিত বাহু কি হবে সমান। এই দুটো সমান আবার এই দুটো সমান, ঠিক আছে? তাহলে এইটাকে বলা হচ্ছে কাইট। কি বলা হচ্ছে? কাইট। তাহলে এই কটা আমাদের যে চতুর্ভুজ বা আমরা যেটা আজকে পড়লাম বহুভুজ, তো এই কটা ছবি কিন্তু আমাদের জানতে হবে, এবং খুব ভালো করে আমি এইখানে সবগুলো করে দিয়েছি তোমাদের, এগুলো তোমরা খাতার মধ্যে লিখবে। আচ্ছা, আর এইটাকে একটা চার্টের মধ্যে করে প্রজেক্ট করে আমাকে জমা দেবে। এটা কিন্তু একটা প্রজেক্ট হবে, ভালো করে শুনে নাও। আমি কিন্তু এটা কোনো ছবিতে তোমাদের পোস্ট করব না, এটা ইউটিউবে তোমরা দেখে এটা ঠিক করে করবে। এই জায়গাগুলো তোমরা কাগজ কেটে কেটে বসাবে। প্রজেক্টের কাজ হচ্ছে একটা আর্ট পেপার নেবে, 1/4 আর্ট পেপার, মানে একটা আর্ট পেপারে 4 ভাগের 1 ভাগ করবে, সেটার মধ্যে মার্জিন টানবে, ওপরে লিখবে চতুর্ভুজের শ্রেণীবিভাগ,
আর এই জিনিসগুলোকে তোমরা কি করবে, কাগজ দিয়ে কাটবে, ঠিক করে কাগজ দিয়ে কেটে কেটে বসাবে, বসিয়ে লেখাগুলোকে কালার পেন্সিল হোক, স্কেচ পেন হোক, যেভাবে হোক করবে, করে আমাকে পোস্ট করতে পারো অথবা তোমরা স্কুলে জমা দিতে পারো, ঠিক আছে? আর এইগুলো আমি করে দেবো, ঠিক আছে?